أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। আমরা গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে শিশু আইনের 22 ধারা পর্যন্ত। আজকে একটু রিভিশন দেই। শিশু আইন 2013 হিসাবে অভিহিত হবে শিশু আইনের 1 ধারা এবং গেজেটের তারিখ হইতে কার্যকর হবে। 2 ধারা বলা আছে সকল সংজ্ঞা সমূহ, 2-2 বৈধ অভিভাবক, 2-3 আইনের সংঘাতে জড়িত শিশু, 2-4 আইনের সংস্পর্শে আসা শিশু, 2-9 প্রবেশন কর্মকর্তা, 2-11 বর্ধিত পরিবার, 2-12 বিকল্প পরিচর্যা, 2-13 বিকল্প পন্থা, 2-16 ভিক্ষা, 2-17 শিশু, 2-20 শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, 2-21 সমাজকর্মী, 2-22 সামাজিক অনুসন্ধান প্রতিবেদন, 2-23 সুবিধা বঞ্চিত শিশু। 3 ধারা আইনের প্রাধান্য। 4 ধারা হচ্ছে শিশু সংজ্ঞা। অন্য আইনে যাই থাকুক 18 বছরের কম বয়স্ক সকল শিশু, সকল ছেলে এবং মেয়ে শিশু হিসেবে গণ্য হবে। 5 ধারা হচ্ছে প্রবেশন কর্মকর্তা। মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন জেলা উপজেলায় এক বা একাধিক প্রবেশন কর্মকর্তা নিয়োগ করবে। অন্য কাউকে যদি নিয়োগ না দেওয়া হয় তাহলে আগে যিনি আছে তিনি প্রবেশন কর্মকর্তার দায়িত্ব পালন করবেন, আর প্রবেশন কর্মকর্তার অনুপস্থিতিতে সমাজসেবা কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। শিশু আইনের 6 ধারা প্রবেশন কর্মকর্তার দায়িত্ব। থানায় আনলে কি দায়িত্ব, তারপরে হচ্ছে কোর্টে নিলে কি দায়িত্ব পালন করবেন, আর প্রত্যায়িত প্রতিষ্ঠানে প্রেরণ করলে কি দায়িত্ব পালন করবেন। এই 3 বিষয়ে আলোচনা করা হয়েছে 6 ধারায়। তারপরে হচ্ছে 13 ধারা শিশু বিষয়ক ডেস্ক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ক্রমে একজন সাব ইন্সপেক্টর শিশু বিষয়ক ডেস্কের দায়িত্বে থাকবেন। মহিলা সাব ইন্সপেক্টর থাকলে সেক্ষেত্রে উনি অগ্রাধিকার পাবেন। আর দায়িত্ব শিশু বিষয়ক ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা হিসেবে অভিহিত হবে। 14 ধারা হচ্ছে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব। 14 ধারা পৃথক নথি প্রস্তুত করবেন এবং তাদের শারীরিক মা বাবা অভিভাবকের সাথে যোগাযোগ করবেন, প্রবেশন কর্মকর্তাকে অবহিত করবেন, তাদের মানসিক সেবা দিবেন, চিকিৎসার ব্যবস্থা করবেন, শিশুর বয়স নির্ধারণ করার জন্য নিবন্ধন সনদ পর্যালোচনা করবেন, প্রবেশন কর্মকর্তার সাথে মিলিয়া তারা জামিনের ব্যবস্থা করবেন। প্রত্যেক মাসে শিশু মামলার প্রতিবেদন প্রবেশন কর্মকর্তা এবং পুলিশ সুপারের মাধ্যমে পুলিশ সদর দপ্তরে প্রেরণ করবেন। তারপরে হচ্ছে 15 ধারা পুলিশ রিপোর্ট বা অনুসন্ধান রিপোর্ট পৃথকভাবে প্রস্তুত করা এবং আমলে নেওয়া। তাহলে শিশু বিষয়ক অপরাধের জন্য শিশু এবং প্রাপ্তবয়স্ক তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রতিবেদন প্রস্তুত করতে হবে এবং দাখিল করতে হবে। এবং কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি শিশু এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তির বিরুদ্ধে যদি অভিযোগ হয় সেই ক্ষেত্রে আলাদাভাবে অভিযোগ নিতে হবে। 15 কথা বলছে মামলা প্রেরণ, বিচারের জন্য মামলা প্রেরণ, শিশু কর্তৃক অপরাধের জন্য শিশু আদালতে মামলা প্রেরণ, প্রাপ্তবয়স্ক ব্যক্তি কর্তৃক অপরাধের জন্য সংশ্লিষ্ট আদালতে প্রেরণ এবং উক্ত বিষয়ে পাবলিক প্রসিকিউটরকে অবহিত করবেন। 16 ধারা হচ্ছে শিশু আদালত গঠন। যদি শিশু আদালত না থাকে সেই ক্ষেত্রে নারী এবং শিশু ট্রাইব্যুনাল শিশু আদালত হিসেবে গণ্য হবে। আর 15 ক ধারার মধ্যে একজন কোনো মামলা প্রেরণ করা না হলে শিশু আদালতে শিশুর অপরাধের বিচার করা যাবে না। 17 ধারা শিশু আদালতের অধিবেশন। শিশু আদালতের অধিবেশন দিন, কাল, সময়, স্থান আদালত নির্ধারণ করবেন এবং কাঠগড়ার মধ্যে কোনো ধরনের লাল শালু এইসব দিয়া গেরা যাবে না। 18 ধারা হচ্ছে শিশু আদালতের ক্ষমতা দায়রা আদালতের মতো হবে। 19 ধারা হচ্ছে শিশু আদালতের পরিবেশ এবং সুযোগ সুবিধা। শিশু আদালত হবে সাধারণ কক্ষের মতো এবং শিশুর পিতামাতা, অভিভাবক, বর্ধিত পরিবারের সদস্য তার কাছে বসবে। প্রতিবন্ধীর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে এবং সরকারি চাকরিজীবী যারা আছে তাদের দায়িত্ব পালন করে তারা তাদের নিয়মিত পোশাক পরিধান করে শিশু আদালতে যাইতে পারবে না। 20 ধারা হচ্ছে শিশুর বয়স নির্ধারণ, অর্থাৎ অপরাধ সংগঠনের তারিখ হইতে তার শিশুর বয়স নির্ধারণ করলে সেটা প্রাসঙ্গিক হবে। 22 ধারা শিশুর বয়স সম্পর্কে অনুমান। শিশুর বয়স সম্পর্কে শিশুর
শিশু নাকি প্রাপ্তবয়স্ক, সেই ক্ষেত্রে আদালত অনুমান করতে পারবে। প্রয়োজনে দলিলাদি দাখিল করার জন্য সমন দিবেন, সমনে তারা উক্ত দলিল রেজিস্টার নিয়ে আদালতে হাজির হবেন। 22 ধারা হচ্ছে বিচারের প্রক্রিয়া শিশুর অংশগ্রহণ। যদি আদালত মনে করেন শিশুর জন্য অগ্রাধিকার, সেই ক্ষেত্রে শিশুর বিচারের ক্ষেত্রে তার ব্যক্তিগত হাজিরা নিশ্চিত করবেন। আর যদি আদালত মনে করেন যে তার ব্যক্তিগত হাজিরার প্রয়োজন নেই, সেক্ষেত্রে শিশুর মা বাবা বা প্রবেশন কর্মকর্তার উপস্থিত নিশ্চিত করতে হবে। শিশুর পক্ষে যিনি আদালতে উপস্থিত হবেন, তিনি পক্ষে বিপক্ষে করণীয় অবহিত করবেন। শিশু আইনজীবী এবং প্রবেশন কর্মকর্তা শিশুকে এর পরিণাম, পরিণতি ইত্যাদি বুঝিয়ে দিবেন। আর পুলিশ কর্মকর্তা এবং প্রবেশন কর্মকর্তা যদি তাদের গাফলতিপূর্ণ আচরণ করে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদেশ দিবেন। তাহলে পুলিশ কর্মকর্তা যদি শিশু আদালতে শিশুর প্রতি যদি কোনো অন্যায় অবিচার করে বা যথাযথ নিয়ম ফলো না করে, তাহলে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা। তাহলে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা কত? 22-5। আর যেহেতু প্রবেশন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা, সেটা আমাদের সাথে সম্পৃক্ত না, পুলিশ কর্মকর্তা আমাদের সাথে সম্পৃক্ত। এই জন্য পুলিশ কর্মকর্তার যদি তার গাফলতি পরিলক্ষিত হয় বা সে প্রতিবেদন দিতে দেরি করে বা সে শিশুকে সর্বাত্মক সহযোগিতা না করে, সেই ক্ষেত্রে আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিবেন। এই ছিল আমাদের গতকালকের আলোচনা। আজকের আলোচনা হচ্ছে শিশু আদালতের অধিবেশনে উপস্থিত কারা কারা থাকতে পারবে। শিশু আদালতে যখন বিচার চলমান থাকবে, সেই ক্ষেত্রে কে কে আদালতে উপস্থিত থাকতে পারবেন। এখানে আপনার 5 জন ব্যক্তির কথা বলা আছে। প্রথমে হচ্ছে শিশু, তারপরে শিশুর অভিভাবক, তারপরে আদালতের কর্মকর্তা কর্মচারী, পুলিশ কর্মকর্তা, প্রবেশন কর্মকর্তা, আইনজীবী, আর হচ্ছে আদালত যাদের অনুমতি দিবে সেই সকল ব্যক্তি আদালতে উপস্থিত থাকতে পারবেন। 23 ধারা। তাহলে 23 ধারা হচ্ছে শিশু আদালতের অধিবেশনে কারা কারা উপস্থিত থাকতে পারবেন বা হাজির থাকতে পারবেন। সংশ্লিষ্ট শিশু, শিশুর অভিভাবক, আদালতের কর্মকর্তা কর্মচারী, পুলিশ কর্মকর্তা, প্রবেশন কর্মকর্তা বা আইনজীবী, আদালতের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, তারা কি করতে পারবেন? আদালতে উপস্থিত থাকতে পারবেন। তারপর হচ্ছে শিশু আইনের 24 ধারা, অভিযুক্ত শিশুর পিতামাতা বা অভিভাবক আদালতে উপস্থিতি। অর্থাৎ শিশু আইনের অধীনে আদালতে হাজিরকৃত শিশুর পিতামাতা বা অভিভাবক আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে পারবেন। তাহলে শিশু আদালতে হাজিরকৃত শিশু, অর্থাৎ যে শিশু আদালতে হাজির আছে, তার মা বাবা বা অভিভাবককে হাজির হওয়ার জন্য আদালত নির্দেশ দিতে পারবেন 24-এ। তবে যদি দূরত্ব বেশি হলে সেই ক্ষেত্রে সময় নির্ধারণ করে হাজির হওয়ার জন্য নির্দেশ দিবেন। 24 ধারা। 24 ধারা কি বোঝা গেছে? তারপরে হচ্ছে শিশু আইনের 25 ধারা, শিশু ব্যতীত অন্য সকল ব্যক্তিকে আদালত হতে প্রত্যাহার। তাহলে 24-এ যারা হাজির, এখন 25-এ সেটা কি, 23-এ যারা হাজির, 25-এ সেটা কি বলছে? আদালত তাদেরকে বাইর হওয়ার নির্দেশ দিতে পারবেন। এবং তাদের বাইর হওয়ার নির্দেশ দিতে পারবেন, শিশু আদালতের প্রয়োজনের যে কোনো ব্যক্তিকে আদালত ত্যাগের আদেশ দিবেন। অর্থাৎ যার প্রয়োজন নাই তারা আদালত বাইর করে দেবেন। শিশু আদালত শালীনতা, নৈতিকতা বিরোধী কোনো অপরাধে শিশু সাক্ষী হাজির হইলে আইনজীবী, প্রবেশন কর্মকর্তা, আদালতের কর্মচারী ব্যতীত যুক্তিসঙ্গত সকল ব্যক্তিদের বাইর হওয়ার নির্দেশ দিতে পারবেন। তাহলে শালীনতা, নৈতিকতা বিরোধী কোনো অপরাধে শিশু সাক্ষী হাজির হইলে সেই ক্ষেত্রে কে কে হাজির থাকবেন? আইনজীবী, প্রবেশন কর্মকর্তা, আদালতের কর্মচারী, এরা ব্যতীত বাকি সবাই কি করবেন? বাইর হয়ে চলে যাবেন। 25 ধারা। তারপর হচ্ছে 26 ধারা, শিশুকে নিরাপদ হেফাজতে রাখা। শিশুকে নিরাপদ হেফাজতে রাখার বিষয়ে সর্বশেষ পন্থা হিসেবে বিবেচনা করতে হবে। নিরাপদ হেফাজত কি? অর্থাৎ প্রথমে বলা আছে যদি শিশু হাজির হয় সেই ক্ষেত্রে তাকে বিকল্প পন্থা হিসেবে অবলম্বন করতে হবে। বিকল্প পন্থা অর্থাৎ তার বিরুদ্ধে নিয়মিত মামলা না নিয়ে তারে জামিন দিতে হবে। এখন যদি সে যদি জামিন না পায়, সেই ক্ষেত্রে কি করতে হবে? তারে একান্তই না পারলে সেই ক্ষেত্রে তাকে বিকল্প পন্থা বা প্রত্যায়িত প্রতিষ্ঠানে রাখার ব্যবস্থা করতে হবে।
এবং নিরাপদ হেফাজতে যে শিশুরে রাখা হয়েছে তারে বিকল্প পন্থায় পরিচালনার জন্য প্রেরণ করতে হবে। শিশুকে নিরাপদ হেফাজতে রাখার প্রয়োজন হইলে আদালত যুক্তিসঙ্গত দূরত্বে প্রত্যায়িত প্রতিষ্ঠানে প্রেরণ করতে হবে এবং প্রত্যায়িত প্রতিষ্ঠানে অধিক বয়স্ক শিশুর সাথে রাখা যাবে না। প্রত্যায়িত প্রতিষ্ঠান বিকল্প পন্থা ব্যতীত তাকে প্রত্যায়িত প্রতিষ্ঠানে প্রেরণ করতে গেলে এটা সর্বশেষ পন্থা হিসেবে অভিহিত করতে হবে। বিকল্প পন্থায় প্রেরণের জন্য আদেশ দিতে হবে। শিশুকে নিরাপদ হেফাজতে রাখার জন্য প্রত্যায়িত প্রতিষ্ঠানে প্রেরণ করতে হবে, তবে অধিক বয়স্ক অর্থাৎ শিশুর যে বয়স তার চেয়ে বেশি বয়সের শিশুর সাথে তাকে রাখা যাবে না। 26 ধারা। তারপর হচ্ছে শিশু আইনের 27 ধারা, ভাষা বা দুভাষী সহায়তা। ভাষা বা দুভাষী সহায়তা আমরা দুভাষী কোন জায়গায় পাইছিলাম? দুভাষী আমরা কোন আইনে পাইছিলাম? কিরে ভাই, কথা বলেন না কেন? নুরুল ভাই, রেদনুল করিম, কয়নে পাইছিলাম স্যার। আপনারা কথা বলেন না কেন? একটা জিনিস জিগাইলাম, একজন তো কথা তো বলবেন। সবাই যে একবারে চুপ হয়ে বই রইলেন। সাক্ষ্য কত দ্বারা পাইছিলাম? 127। তাহলে দুভাষী আইনের সংস্পর্শে আসা শিশু বা আইনের সংঘাতে জড়িত শিশু তারে সহজ সরল ভাষায় পরিচালনা করতে হবে। আর যদি শিশু এই ভাষাটা যদি বুঝতে না পারে তাহলে ব্যাখ্যা করার জন্য বিনা খরচে একজন দুভাষী নিয়োগ করবেন। এখন আপনাকে প্রশ্ন দিল যে শিশুকে আদালতের ভাষা বা ব্যাখ্যা বোঝানোর জন্য দুভাষী নিয়োগ করবেন, খরচ দিয়া বিনা খরচে, আদালতের ইচ্ছা, বিনা খরচে। তারপর হচ্ছে 28 ধারা, শিশু আদালতের কার্যক্রমের গোপনীয়তা। অর্থাৎ শিশু আদালতে যে বিচার মামলা জড়িত শিশু, অর্থাৎ বিচারাধীন কোনো মামলায় জড়িত শিশু সাক্ষ্য দিতে আসলে শিশুর পরিচয় সংবাদ প্রিন্ট ইন্টারনেটে প্রকাশ করা যাবে না। কি করা যাবে না? ইন্টারনেটে, সংবাদ মাধ্যমে, প্রিন্ট মিডিয়ায় প্রকাশ করা যাবে না। কত দ্বারা পাইছিলাম? কোন আইনের কত দ্বারা? কোন আইনের কত দ্বারা পাইছিলাম যে অপরাধ সংক্রান্তে সংবাদ মাধ্যম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া প্রকাশ করা যাবে না? নারী শিশু নির্যাতন আইনের 14 ধারায়। তারপরে হচ্ছে শিশুর স্বার্থে ক্ষতিকর যদি না হয় তাহলে আদালতের অনুমতি নেওয়া। অর্থাৎ যদি এই সংবাদ প্রকাশ করলে শিশুর জন্য উপকার হয়, মঙ্গল হয়, কল্যাণ হয়, সেই ক্ষেত্রে এটা কি করবেন? আদালতের অনুমতি নিয়ে প্রকাশ করা যাবে। তাহলে শিশু আইনের 28 ধারার সাথে কোন ধারার সম্পর্ক আছে? নারী শিশুর 14 ধারার সম্পর্ক আছে। তারপর হচ্ছে 29 ধারা, শিশু আইনের 29 ধারা, শিশু আদালত কর্তৃক আইনের সাথে সংঘাতে শিশু জামিনে মুক্তি প্রদান। শিশু আদালতে হাজিরকৃত কোনো মামলায় বিকল্প পন্থা পরিচালনা করা না হলে জামিনযোগ্য বা জামিনের অযোগ্য যাই হোক শিশুকে জামিন দিতে হবে। এখন শিশুকে কি করলো? পুলিশ জামিন দিল না, সেই ক্ষেত্রে আদালতে হাজির হওয়ার পরে সেটা জামিনযোগ্য হোক আর জামিনের অযোগ্য হোক, সেই ক্ষেত্রে তাকে জামিন দিতে হবে। আর শিশুর নিজের পিতামাতার আইনানুগ অভিভাবক বা প্রবেশন কর্মকর্তা বা কোনো প্রত্যায়িত প্রতিষ্ঠান বা আদালত বা আদালতে যার উপযুক্ত মনে করেন
তার তত্ত্বাবধানে জামিন করবেন। এখন শিশু যদি নিজেই জামিন চায় তাহলে তার নিজের জামিনে দিবেন, আর যদি তার পিতামাতা হয় পিতামাতা দিবেন, অভিভাবক হইলে অভিভাবকের মাধ্যমে দিবেন, প্রবেশন কর্মকর্তা হইলে প্রবেশন কর্মকর্তার মাধ্যমে দিবেন, অথবা কোনো প্রতিষ্ঠান সংস্থা বা আদালত যদি মনে করে যে রেদওয়ানুল করিম আপনি এর দায় দায়িত্ব নেন, তখন আপনি জামিনদার হয়ে তার জামিন নিবেন। আর যদি শিশু আদালত জামিন না দেয়, সেক্ষেত্রে তার এটার কারণ লিপিবদ্ধ করিয়া তারা প্রত্যায়িত প্রতিষ্ঠানে প্রেরণের আদেশ দিবেন। তাহলে শিশু আদালত কর্তৃক আইনের সাথে সংঘাতে শিশুর জামিনে মুক্তি প্রদান আলোচনা করুন। তাহলে শিশু অপরাধীকে বা আইনের সাথে সংঘাতে জড়িত শিশুকে জামিনে মুক্তি প্রদানের বিধান কি? 29 ধারা হচ্ছে আদালত দিবেন জামিন, আর সামনে আরেকটা ধারা আছে, এটা দিবে আমাদের পুলিশ। তারপরে হচ্ছে 30 পুলিশ ধারা, দিবে বায়ান্ন। শিশু পুলিশ আদালত দিবে বায়ান্ন। 52 যাই না, এই জন্য ধারাটা বললাম না আর কি। বললাম যে সামনে একটা ধারা আছে, ওইটার কথা বললাম। তারপরে হচ্ছে শিশু আইনের 30 ধারা, শিশু আদালত কর্তৃক বিবেচিত বিষয়। কোনো আদেশ প্রদানের ক্ষেত্রে আদালত কি বিবেচনা করবেন? যখন কোনো শিশুর প্রতি আদালত কোনো আদেশ দিবেন, আদেশ প্রদানের ক্ষেত্রে কি বিবেচনা করবেন? শিশুর বয়স এবং লিঙ্গ, শিশুর শারীরিক মানসিক অবস্থা, শিশুর শিক্ষাগত যোগ্যতা বা কোন শ্রেণীতে অধ্যয়নরত, তার সামাজিক অবস্থা, সাংস্কৃতিক নৃতাত্ত্বিক অবস্থা, শিশুর পরিবারের আর্থিক অবস্থা, শিশুর এবং তার পরিবারের জীবনযাপন পদ্ধতি, অপরাধ সংগঠনের কারণ, দলবদ্ধতার তত্ত্ব, সার্বিক পরিস্থিতি, শিশুর অভিমত, সামাজিক অনুসন্ধান প্রতিবেদন, শিশুর সংশোধন ও সর্বোত্তম স্বার্থ সংরক্ষণ। তাহলে আমরা এই যে এখানে এত কিছু বলা আছে, এত কিছু এখন আমরা কি করব? আমরা নিজেরা নিজেদের মতো করে বলবো, যেগুলো আমরা সচরাচর করি। শিশুর বয়স, তার শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, তার প্রাতিষ্ঠানিক শিক্ষা, তারপরে হচ্ছে তার পরিবারের আর্থিক অবস্থা, তারা কি জীবনযাপন করতেছে, তারা কি হাই ফাই জীবনযাপন করে নাকি নিত্যপণ্য জীবনযাপন করে, তার অপরাধ সংগঠনের কারণটা কি, তার অভিমত নিবেন, সামাজিক অনুসন্ধান প্রতিবেদন পর্যালোচনা করবেন, শিশুর সংশোধন এবং সর্বোত্তম স্বার্থ সংরক্ষণ করবেন। এটা কে করবেন? আদালত। শিশু আইনের 30 ধারা হচ্ছে শিশুর বিরুদ্ধে কোনো আদেশ দেওয়ার আগে আদালত এইগুলা বিবেচনায় নিবেন। এখন শিশু আইনের 31 ধারা, সামাজিক অনুসন্ধান প্রতিবেদন। সামাজিক অনুসন্ধান প্রতিবেদন কে প্রস্তুত করবেন? পুলিশ অফিসার, কর্মকর্তা নাকি আদালত? সামাজিক অনুসন্ধান প্রতিবেদন কে প্রস্তুত করবেন? পুলিশ অফিসার, আদালত নাকি প্রবেশন কর্মকর্তা? প্রশাসন কর্মকর্তা। প্রবেশন কর্মকর্তা। সামাজিক অনুসন্ধান প্রতিবেদন শিশুকে আদালতে হাজির করার 21 দিনের ভিতরে, অর্থাৎ আজকে শিশুকে আদালতে হাজির করা হয়েছে, আজকের তারিখ থেকে 21 দিনের ভিতরে প্রবেশন কর্মকর্তা এই সামাজিক অনুসন্ধান প্রতিবেদন নিকটস্থ বোর্ড বা অধিদপ্তর, বিধি দ্বারা নিকটস্থ বোর্ড বা অধিদপ্তরে দাখিল করবেন। আর অনুসন্ধান রিপোর্টের 31 দ্বারা বিবেচিত বিষয় অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ সামাজিক অনুসন্ধানের রিপোর্টের 31 দ্বারা বিবেচিত বিষয় অন্তর্ভুক্ত হবে, শিশু সংশ্লিষ্ট সকল প্রতিবেদন গোপনীয় বলে গণ্য হবে। শিশু বিষয়ক সকল প্রতিবেদন গোপনীয় বলে গণ্য হবে। তারপর হচ্ছে শিশু আইনের 32 ধারা, বিচার সমাপ্তির সময়সীমা। এটা কিন্তু লিখিত প্রশ্ন আসতে পারে যে শিশু আইনের 32 ধারা বা শিশু আইনের অপরাধের বিচার সমাপ্তির সময়সীমা আলোচনা করুন। তাহলে শিশু আদালতে শিশু হাজির হওয়ার 360 দিনের মধ্যে কি করবেন? বিচার কার্য সম্পন্ন করবেন। আর যদি 360 দিনে না পারেন, সেই ক্ষেত্রে আরো 60 দিন সময় বৃদ্ধি করা যাবে। বিচার একটানা চলবে। হত্যা, ধর্ষণ, দস্যুতা, ডাকাতি, মাদক ব্যবসা ব্যতীত অন্য অপরাধের ক্ষেত্রে জামিন পাবে।
এখন যদি সে মাদক ব্যবসায় জড়িত হয় সেক্ষেত্রে কি শিশু কি জামিন পাবে নাকি পাবে না? পাবে না স্যার। আর যদি মারামারি করিয়া গেছে তাহলে কি জামিন পাবে? পাবে স্যার। চুরি করে গেলে? তাও পাবে স্যার। এখন যদি না আপনাকে প্রশ্ন করে যে শিশু আইনের কোন কোন অপরাধের কারণে শিশুকে জামিন দেওয়া যাবে না, তাহলে কি লিখতে হবে? মাদক ব্যবসায় জড়িত এবং যদি কোনো হত্যা, খুন করে। হত্যা, ধর্ষণ, হত্যা, দস্যুতা, ধর্ষণ, দস্যুতা, ডাকাতি, মাদক ডাকাতি, ব্যবসা। মাদক ব্যবসা, এই 5 ক্ষেত্রে শিশুকে জামিন দেওয়া যাবে না। স্যার আবার একটু বলেন তো। হত্যা, ধর্ষণ, ধর্ষণ, দস্যুতা, দস্যুতা, ডাকাতি, ডাকাতি, মাদক ব্যবসা, মাদক এই ব্যবসা। 5টায় যদি সে জড়িত হয় সেক্ষেত্রে তাকে জামিন দেওয়া যাবে না। আর না হইলে যত অপরাধ আছে বাকি সকল অপরাধে তাকে জামিন দিতে পারবে। তাহলে এটা হচ্ছে সে কি এই অপরাধ ব্যতীত অন্য অপরাধে জড়িত হলে জামিন পাবে। তবে যদি তার সাথে অন্য কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি হয় তাহলে তাদের কি হবে? তাদের মামলা চলবে, তাদেরকে জামিন দেওয়া যাবে না 32 ধারা। তারপর হচ্ছে শিশু আইনের 33 ধারা, শিশুর উপর নির্দিষ্ট ধরনের দণ্ড আরোপের বাধা নিষেধ। তাহলে শিশুর প্রতি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যাবে না। কি? শিশুর উপর মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যাবে না। তবে শিশু যদি অবাধ্য হয় বা ভ্রষ্ট শিশু হয় তাহলে কারাগারে প্রেরণের আদেশ দিতে পারবেন। তার বয়স যদি 18 বছরের কম হয় তাহলে তাকে প্রত্যায়িত প্রতিষ্ঠানে আটক রাখিবেন। আর শিশুকে কারাগারে প্রাপ্তবয়স্কদের সাথে মেলামেশা করতে দেওয়া যাবে না, শিশু আইনের 33 ধারা। তাহলে শিশুর উপর কি নির্দিষ্ট দণ্ড আরোপ করা যাবে? যাবে না। কোন কোন দণ্ড আরোপ করা যাবে না? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড। তবে তাকে যদি আদালতে হাজির করে আটক রাখার দরকার হয় সেই ক্ষেত্রে তাকে প্রত্যায়িত প্রতিষ্ঠানে 18 বছর পর্যন্ত আটক রাখতে হবে। 18 বছর প্রাপ্ত হইলে পরে তখন তারে কারাগারে প্রেরণ করতে হবে। আর কারাগারে যখন যাবে তখনও কি করা যাবে না? ওই বড় মুরব্বী পুরাতন পেশাদার খুনি এদের সাথে মেলামেশা করতে দেওয়া যাবে না, 33 ধারা। তারপর হচ্ছে শিশু আইনের 34 ধারা, শিশু আদালত কর্তৃক প্রদত্ত আটকাদেশ ইত্যাদি সম্পর্কিত। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডনীয় অপরাধে দোষী সাব্যস্ত হলে, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে দোষী সাব্যস্ত হলে তাকে অনূর্ধ্ব 10 বছর, অনূন্য 3 বছর শিশু উন্নয়ন কেন্দ্রে আটকের প্রদান করবেন। কি? সর্বোচ্চ 10 বছর আর কমে 3 বছর শিশু উন্নয়ন কেন্দ্রে আটকাদেশ প্রদান করবেন। অন্য আইনে যাই থাকুক, হত্যা, ধর্ষণ, দস্যুতা, ডাকাতি, মাদক ব্যবসা ব্যতীত কোনো অপরাধে অভিযুক্ত হইলে যদি তার আচরণের পরিবর্তন হয় তাহলে 18 বছর পূর্ণ হওয়ার 3 মাস পূর্বে সরকারের নিকট মুক্তি প্রদানের জন্য সুপারিশ করতে পারবে। সরকারের নিকট মুক্তি প্রদানের জন্য সুপারিশ করতে পারবে। সুপারিশ কে করবে? 18 বছর পূর্ণ হওয়ার 3 মাস পূর্বে সরকারের নিকট মুক্তি প্রদানের জন্য সুপারিশ করতে পারবে। এই সুপারিশটা কে করবে? প্রবেশন কর্মকর্তা স্যার। প্রবেশন কর্মকর্তা বা প্রত্যায়িত প্রতিষ্ঠানের যিনি দায়িত্বে আছে তিনি এই সুপারিশ করবেন। 18 বছর পূর্ণ হলে তারে কারাগারে প্রেরণ করবেন। আর কারাগারে অন্য অপরাধীদের নিকট হইতে তারা ভিন্ন ওয়ার্ডে রাখতে হইবে। 18 বছর পূর্ণ হওয়ার পরে আটকাদেশ হলে সরাসরি কারাগারে প্রেরণ করতে হইবে। অর্থাৎ তার 18 বছরের পরে তার শাস্তির আদেশ হইছে, সেই ক্ষেত্রে তাকে সরাসরি কারাগারে। আর আদালত যদি উপযুক্ত মনে করেন তাহলে আটকের পরিবর্তে সতর্ক করিয়া সদাচরণের মুচলেকা নিয়ে তারে মুক্তি দিতে পারবেন। আদালত শিশুর পিতামাতা অভিভাবকের তত্ত্বাবধানে অনধিক 3 বছর সদাচরণের জন্য মুচলেকা দিয়ে মুক্তি দিবেন।
আর যদি মুচলেকার শর্ত লঙ্ঘন করে, অমান্য করে, তাহলে অসমাপ্ত সময় আটক রাখার আদেশ দিবেন। তাহলে তারা কি করলো, তারে যে দণ্ড দিছিল বা আটক আদেশ দিছিল তারে আবার কি জামিনে মুক্তি দিল। এখন জামিনে মুক্তি পাইয়া সে আবার কি করলো, এই শর্ত দিল, এই শর্ত সে লঙ্ঘন করলো, সেক্ষেত্রে আবার তারে আটক করবে। আটক করে তারে অবশিষ্ট যে তার আটক আদেশ আছে ওইটা বুক করাবে। এই কথাটা কোন আইনের সাথে সম্পর্ক? মুচলেকার শর্ত অমান্য করলে অসমাপ্ত দণ্ড বুকের জন্য, আটক রাখার জন্য আদেশ দিবেন। এই কথাটা কোন আইনের কোন ধারার সাথে সম্পর্কিত? হুম স্যার প্রশ্নটা আবার করেন তো স্যার। মুচলেকার শর্ত অমান্য করলে শিশু আইনের 34-8 বলা আছে যে সে শর্ত লঙ্ঘন করলে তারে আবার আটক করিয়া আটক আদেশের জায়গায় তারে প্রেরণ করবে। এখন এই কথাটার সাথে কোন আইনের কোন কোন ধারায় মিল আছে একটু বলেন তো দেখি। আপনারা স্যার যে বলে দেন। আপনারা যে পিছনের আইনগুলো যে রিভিশন দিচ্ছেন না, এটাই হচ্ছে তার প্রমাণ। দণ্ডবিধির 227-এ কি বলছে? দ্বন্দ্বের শর্ত ভঙ্গ করলে তার অবশিষ্ট দণ্ডভোগের জন্য পুনরায় আটক। 227। তারপরে ফৌজদারি কার্যবিধি আইনের 124-এ কি বলছে? রাষ্ট্রদ্রোহমূলক। ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধিতে যাচ্ছেন কেন? তারপরে 401-3 কি বলছে? একটু মনোযোগ দেন, পড়ায় মনোযোগ দেন, ঠিক আছে? সবাই তো অফ মুডে তাকিয়ে মনে হয় যে কি করতেছেন না করতেছেন আল্লাহ ভালো জানে। থেকে মুসলিকা থেকে মুক্তি। তারপর হচ্ছে শিশু আইনের 35 ধারা, নির্দিষ্ট বিরতিতে পর্যালোচনা এবং মুক্তি প্রদান। নির্দিষ্ট বিরতিতে পর্যালোচনা এবং মুক্তি প্রদান। শিশু আদালতে প্রত্যেক আদেশের নির্দিষ্ট বিরতিতে পর্যালোচনা করিবেন এবং পুনর্বিবেচনা করে শিশুকে বিনা শর্তে মুক্তি প্রদান করবেন। সরকার 34-2 উপধারায় প্রাপ্ত সুপারিশ বিবেচনা করে আটক আদেশ প্রাপ্ত শিশুকে বিনা শর্তে মুক্তি প্রদানের আদেশ দিতে পারেন। এগুলো আমাদের জন্য লাগবে না, তারপরেও হচ্ছে এগুলা আমরা পড়তেছি কারণ কি, যদি এখান থেকে এমসিকিউ 1-2টা আসে। 37 ধারা হচ্ছে আদেশ প্রদানের ক্ষেত্রে পরিভাষা ব্যবহার। দণ্ডবিধি আইনে যাই থাকুক, শিশু আদালত আদেশ প্রদানের ক্ষেত্রে অপরাধী, দণ্ডিত বা দণ্ডাদেশ শব্দ ব্যবহার করা যাবে না। কি শিশুর ক্ষেত্রে কি ব্যবহার করা যাবে না? অপরাধী, দণ্ডিত, দণ্ডাদেশ এই শব্দ ব্যবহার করা যাবে না। তাহলে এর পরিবর্তে কি ব্যবহার করতে হইব? অপরাধীর ক্ষেত্রে দোষী, দণ্ডিতের ক্ষেত্রে দোষী সাব্যস্তকরণ, আর দণ্ডাদেশের ক্ষেত্রে দোষী সাব্যস্তকরণ আদেশ ব্যবহার করতে হবে। শিশু আইন অনুসারে শিশু আদালত তার আদেশে নিম্নলিখিত কোন ভাষা ব্যবহার করবেন? অপরাধী, দণ্ডিত, দোষী, একটিও না। একটিও না। কেমনে? দোষী বলছি না? দোষী বলছি তো, দোষী ব্যবহার করবেন। আর দণ্ডিত এগুলা ব্যবহার করা যাবে না। অপরাধী, দণ্ডিত, দণ্ডাদেশ এগুলা ব্যবহার করা যাবে না। অপরাধীর জায়গায় ব্যবহার করতে হবে দোষী, দণ্ডিতর জায়গায় ব্যবহার করতে হবে দোষী সাব্যস্তকরণ, আর দণ্ডাদেশের ক্ষেত্রে ব্যবহার করতে হবে দোষী সাব্যস্তকরণ আদেশ। 37 ধারা পরিভাষা ব্যবহার। তারপরে হচ্ছে শিশু আইনের 37 ধারা বিরোধ মীমাংসা। এখন বিরোধ মীমাংসা কে করবেন? বিরোধ মীমাংসা করবেন শিশু আদালত বা ম্যাজিস্ট্রেটের। অপরাধের শিকার বা অপরাধের সংগঠনকারী লঘু অপরাধ করলে
প্রবেশন কর্মকর্তাকে বিরোধ মীমাংসার নির্দেশ প্রদান করবেন। শিশু আদালত বা ম্যাজিস্ট্রেট সে কি করছে, সামান্য অপরাধ করছে, সেক্ষেত্রে প্রবেশন কর্মকর্তাকে বলবে আপনি এটা মীমাংসা করে দেন দুই পক্ষের ডাকিয়া। প্রবেশন কর্মকর্তার নির্ধারিত শর্ত পদ্ধতিতে বিরোধ মীমাংসা করে আদালতকে জানাবেন। শিশু আদালত অধিদপ্তরকে অবহিত করবেন। অধিদপ্তর নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে প্রতিবেদন আবার আদালতকে অবহিত করবেন। তাহলে বিরোধ মীমাংসা করবেন কিভাবে? সামান্য অপরাধের বিরোধ মীমাংসা করা যাবে, প্রবেশন কর্মকর্তা করতে পারবেন। উনি প্রবেশন কর্মকর্তা বিরোধ নিষ্পত্তি করে আদালতকে জানাবেন, আদালত অধিদপ্তরকে জানাবেন, অধিদপ্তর এটার বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন সেই ব্যবস্থা নিয়ে আবার আদালতকে অবহিত করবেন শিশু আইনের 37 ধারা। তারপর হচ্ছে শিশু আইনের 38 ধারা, ক্ষতিপূরণ প্রদান। আইনের সাথে সংঘাতে জড়িত শিশু দোষী সাব্যস্ত হলে আদালত উক্ত শিশুর পিতামাতা বা অভিভাবককে ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন। অর্থাৎ যে শিশু অপরাধ করছে তার মা বাপ বা অভিভাবকরা বলবে যে আপনারা এই ক্ষতিপূরণ প্রদান করেন। এই ক্ষতিপূরণ নির্ধারিত সময়ের মধ্যে এককালীন বা কিস্তিতে প্রদানের আদেশও দিতে পারবেন, যে আপনি এককালীন 50,000 টাকা দেন অথবা 5 বারে 50,000 টাকা দিয়ে এটা নিষ্পত্তি করেন। এখন 38-এ কি করলো, ক্ষতিপূরণের আদেশ দিল। এখন 39-এ এই শিশুর অভিভাবকরা তারা ক্ষতিপূরণ দিতে পারলো না, ঠিক আছে, ক্ষতিপূরণের অর্থ আদালতে পরিশোধের জন্য দিতে পারলো না, তাহলে সেক্ষেত্রে কি করবে? সেই ক্ষেত্রে আদালত শিশুর পিতামাতা অভিভাবককে ক্ষতিপূরণের অর্থ আদালতের মাধ্যমে পরিশোধের জন্য উল্লেখ করবেন। যদি শিশুর পিতামাতা অভিভাবক খুঁজে পাওয়া যায়, আর্থিকভাবে সচ্ছল হয়, শিশু পালনে অবহেলা করে অপরাধ সংগঠনে প্রভাবিত করে, আদালত প্রবেশন কর্মকর্তার তথ্য সংগ্রহের জন্য আদেশ দিবেন। ক্ষতিপূরণের অর্থ প্রদানের অপারগ হলে শিশুকে কারাদণ্ড করা যাবে না। এখন তারা কি করছে, বলছে যে আপনারা এই টাকাটা পরিশোধ করেন, তারা সচ্ছল আছে দিয়ে দিছে। এখন সে কি করছে, তার মা বাপ অসচ্ছল, শিশুর মা বাপ অসচ্ছল, সে দিতে পারলো না। এখন এই জন্য কি শিশুকে কি কারাদণ্ড দেওয়া যাবে? যে জরিমানা অনাদায়ে কারাদণ্ড, জরিমানা অনাদায়ে শিশুকে কারাদণ্ড দেওয়া যাবে না। 39 ধারা, জরিমানা অনাদায়ে মাতা পিতার ক্ষতিপূরণের অর্থ অনাদায়ে শিশুকে জরিমানা অনাদায়ে কারাদণ্ড প্রদান করা যাবে না। শিশু আইনের 39 ধারা। তারপর হচ্ছে শিশু আইনের 40 ধারা, বিচারের ফলাফল বা মুক্তি। শিশু আদালত বিচার সমাপ্তির 7 কর্মদিবসের মধ্যে শিশু, তার পিতামাতা, অভিভাবক, প্রবেশন কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করবেন। প্রবেশন কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করবেন 7 কার্য দিবসের ভিতরে। কোন শিশু যদি মুক্তিপ্রাপ্ত হয় তাহলে তার তথ্য শিশুর পিতামাতা অভিভাবককে অবহিত করতে হবে, এবং শিশু মুক্তিপ্রাপ্ত তথ্য আইনের সংস্পর্শে আসা বা সাক্ষী যে শিশু আছে তার পিতামাতা অভিভাবককেও কি করতে হবে, জানাইতে হবে। তাহলে যে জামিন পাইলো তারও জানাইতে হবে, প্রবেশন কর্মকর্তাকেও জানাইতে হবে, যে অপরাধী মুক্তি পাইছে তার মা বাপকেও জানাইতে হবে, এবং যে সাক্ষী শিশু আছে তার মা বাপকেও কি করতে হবে, অভিভাবককে জানাইতে হবে। শিশু আইনের 40 ধারা। এখন এই যে সে মুক্তি পাইলো 40-এ, এখন আপিল এবং পুনর্বিবেচনা, এটা কি করতে হবে, রায়ের বিরুদ্ধে 60 দিনের ভিতরে আপিল করতে পারবেন। আদালত হাইকোর্ট পুনর্বিবেচনা করবেন, আর পুনর্বিবেচনা করে আবার দায়ের করার তারিখ হইতে 60 দিনের মধ্যে নিষ্পত্তি করবেন। 41 ধারা। তাহলে 41 ধারা কি, আপিল এবং পুনর্বিবেচনা। আদেশের তারিখ থেকে 60 দিনের ভিতরে হাইকোর্ট এটা পুনর্বিবেচনা করবেন,
আবার পুনর্বিবেচনার তারিখ থেকে 60 দিনের ভিতরে সেটা নিষ্পত্তি করবেন। আপিল নিষ্পত্তি, রিভিউ নিষ্পত্তি। তারপর হচ্ছে শিশু আইনের 42 ধারা। শিশু আইনের মামলা ফৌজদারি আইন অনুসারে প্রযোজ্য হবে। অপরাধের তদন্ত অনুসন্ধান বিচার হবে কি ফৌজদারি আইন অনুসারে। 42। 43 দ্বারা দোষী সাব্যস্ত হওয়ার কারণে অযোগ্য বা অপসারণ। মানে শিশু যদি কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয় তাহলে তারা দণ্ডবিধি আইনের 75 দ্বারা বর্ধিত দণ্ড এবং 565 ধারার বিধান প্রযোজ্য করা যাবে না। 43 দ্বারা শিশুকে বর্ধিত দণ্ড দেওয়া যাবে না, এবং এই যে সে কি করলো, এই অপরাধে দোষী হইলো, এই দোষীর জন্য সে সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে বা নির্বাচনে সে অযোগ্য বলে গণ্য হবে না। সরকারি বেসরকারি চাকরি বা নির্বাচনে সে অযোগ্য হিসেবে গণ্য হবে না। শিশু আইনের 43 ধারা।